10.2. পোলার কোঅর্ডিনেটস এর তোমাদের একটা প্রিলিমিনারি আইডিয়া আছে না এইচএসসি তে? কিছুটা তো আছে, তাই না? নাকি? কারণ আমাদের কিন্তু তাড়াতাড়ি যেতে হবে। Yes, sir. ইয়েস একটু স্যার, অল্প আছে স্যার। সেই জন্য আমি এইটা ওই যে বায়োমেডিক্যালের ওদেরকেও পড়ালাম, তোমাদেরও পড়াচ্ছি, এমএমই আর ওদেরও। তো ওরাও বলল যে এইচএসসি তে পড়ে আসছি। তো এখানে দেখো যে পোলার কোঅর্ডিনেটস এরটা কিরকম ভাবে হয়, যে পোল আছে একটা, পোল পয়েন্ট, পোলার অ্যাক্সিস, হ্যাঁ? এবং এইটা একটা অ্যাক্সিস থাকে। পোলার কোঅর্ডিনেটস যেমন আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর ২ টা অ্যাক্সিস থাকে ইউজুয়ালি 2 ডাইমেনশন। একটা এক্স অ্যাক্সিস টা ওয়াই, এটা হরিজন্টাল অ্যাক্সিস আর একটা ভার্টিক্যাল অ্যাক্সিস বলি। পোলার কোঅর্ডিনেটস এ আমাদের একটা অ্যাক্সিস থাকে যেটাকে আমরা বলি পোলার অ্যাক্সিস, একটা স্ট্রেট লাইন পোলার অ্যাক্সিস, যেটা হরিজন্টাল পজিশন আছে পোল। এবং তার এখানে একটা পোল, এই পোল থেকে আমরা একটা ফিক্সড একটা অ্যাঙ্গেলে যদি আমরা এই দিকে রোটেট করি, পজিটিভ ডিরেকশন, আমরা তো অ্যাঙ্গেলের রোটেশনের ২ টা ডিরেকশন আমরা জানি, একটা পজিটিভ রোটেশন আর একটা নেগেটিভ ডিরেকশন, ২ টা। তাহলে আমরা যদি পজিটিভ ডিরেকশনে যাই, থিটাটাকে নিয়ে গিয়ে ধরো এরকম একটা পজিশনে আসলাম, তারপরে যে লাইনটা হলো সেখান থেকে আমি এই যে পোল পয়েন্ট থেকে ওই একটা ফিক্সড আর মানে হচ্ছে আমাদের রেডিয়াস। তো রেডিয়াসের তো একটা ফিক্সড ভ্যালু থাকে। এই রেডিয়াসের ফিক্সড ভ্যালু অনুসারে আমি যদি পোল পয়েন্ট থেকে ফিক্সড আর যেটাকে আমি কেটে নেই, হ্যাঁ? তাহলে আমার ওই পয়েন্টের লোকেশনটা আমি মেজার করতে পারছি। এবং সেই পয়েন্টের কোঅর্ডিনেট তখন আমরা বলি এভাবে r, থিটা। যেমন আমরা কার্টেসিয়ানে বলি x, y, এখানে পোলার হচ্ছে সেটা r, থিটা। পয়েন্ট। এইটাই হচ্ছে সিম্পল কেস পোলার কোঅর্ডিনেটস, কিভাবে হাউ টু মেজার পয়েন্ট পোলার, পোলার এখানে কিছু এক্সাম্পলস দিয়েছে দেখো, কিভাবে বিভিন্ন পয়েন্ট গুলোকে লোকেট, অ্যাঙ্গেল π/4, 2π/5, 5π/4, 11π/6, এতখানি রোটেট করে এখানে, এগুলো দেখলে বোঝা যায়, এইগুলো একটু তোমরা দেখবা। আর রিলেশনশিপ তোমরা জানো, কার্টেসিয়ান আর পোলার এই যে এই রিলেশন, এটা হলো ফ্রম কার্টেসিয়ান টু পোলারে যদি আমরা যেতে চাই, এটা ফ্রম পোলার টু কার্টেসিয়ান। এক্সাম্পলস গুলো দেখ। গ্রাফস, এখন গ্রাফস ইন পোলার, বিভিন্ন গ্রাফ, r equals to 1 এর গ্রাফ, থিটা is equals to π/4, r equals to থিটা, r equals to sin থিটা, এই গ্রাফ গুলো আমরা যদি দেখি, এই যে ফার্স্টে r equals to 1, এটা একটা সার্কেলের r equals to, কারণ r equals to 1 মানে কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 সার্কেল। থিটা is equals to π/4, এটা একটা স্ট্রেট লাইন। থিটা is equals to π/4 একটা রোটেশন করে যে লাইনটা পাওয়া যায়, অ্যাঙ্গেল π/4 এ রোটেশন করে যে স্ট্রেট লাইন, দ্যাট ইজ দ্য স্ট্রেট। তাহলে r equals to some constant is any kind of circle, আর theta is equals to any constant থেকে any kind of straight line, এটা তোমরা মনে গ্রাফ গুলো কিন্তু তোমরা একটু দেখবা। তারপরে r equals to theta, এটা হচ্ছে r equals to theta, r equals to theta টা এরকম একটা স্পাইক টাইপের, আস্তে আস্তে যত থিটা বাড়বে আর বাড়তে থাকবে। আগে তো থিটা বাড়বে, তারপরে আর বাড়বে। তো থিটা বাড়লে আরটা আস্তে আস্তে ইনক্রিজ করবে। এবং অনেকগুলো দেখো এখানে রোটেশন দিতে। তো দিস ইজ r equals to থিটা, r equals to sin থিটা। কিছু পয়েন্ট নিয়ে টেবিল ড্র করে r equals to sin থিটা ড্র করো। এই যে একটা পয়েন্ট দিস ইজ একটা পয়েন্ট, এই যে 3, 4, 5, 6, আর একটা হলো 0, 0। r equals to sin থিটা, আমি যদি থিটা 0 দেই তাহলে r equals to 0 হবে। থিটা 0 এর জন্য r equals to 0, তাহলে 0, 0 পয়েন্ট। তো এই ৬টা পয়েন্ট প্লট করে দেখা যাচ্ছে যে এটা একটা কার্ভ, সার্কেল, সার্কেলিক কার্ভ অন দা পোলার অ্যাক্সিস। So this is r equals to sin.
আর ইকুয়ালস টু a ইনটু 1 মাইনাস cos থিটা। তোমরা কি কার্ডিওয়েড এর নাম শুনেছো? কার্ডিওয়েড এর নাম শুনেছো কেউ? No, sir. Yes, No, sir. sir. ইয়েস স্যার কে বললা? Sir, rule 39. হ্যাঁ, ও তুমি শুনেছো কোথায় বলো তো? কার্ডিওয়েডটা কি? তোমার সাথে কিন্তু একটা কার্ডিওয়েড আছে, জানো তো? আমাদের প্রত্যেকের মধ্যে একটা কার্ডিওয়েড আছে না? Yes, যেটা আমাদের sir. জন্য খুব ইম্পর্টেন্ট। Heart. আমার হার্ট, সেটাই। মানে এটা কিন্তু কার্ডিয়া কিন্তু এটা গ্রিক ওয়ার্ড। এই যে আমাদের হার্ট, কার্ডিয়া হলো একটা গ্রিক ওয়ার্ড, দেখো এখানে লেখা আছে এই যে, ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড কার্ডিয়া মিনিং হার্ট, এই কার্ডিয়া। এবং দেখো ম্যাথমেটিক্সে বা সায়েন্সে এই কার্ডিওয়েডটা কিন্তু অনেক আগে, মানে গ্রিকরা এই শেপটা তারা মানে এই ইকুয়েশন থেকে ড্র করে এরকম একটা গ্রাফ গ্রিকরা প্রথমে আবিষ্কার করে। তারপরে মেডিকেল সায়েন্সে যখন মানুষের হার্ট নিয়ে যখন রিসার্চ হচ্ছে, তখন দেখতেছে যে আমাদের যে হৃৎপিণ্ড যেটা, সেটার যে ফিজিক্যাল শেপটা আর এই কার্ডিওয়েডের শেপটা একই রকম। এই কারণে আমাদের যে হৃৎপিণ্ডটা আছে হার্ট, সেইটাকে নাম দেওয়া হচ্ছে গিয়ে কার্ডিওয়েড। এবং দেখো এখন তো কার্ডিয়াক হসপিটাল আমরা বলি, কার্ডিওলজিস্ট বলি, তাই না? তার মানে হৃদরোগ হসপিটাল বা হৃদরোগ ডক্টর। তাহলে এই যে কার্ডিওয়েড মানে কি বলবো, কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়াক হসপিটাল, এই যে কার্ডিওয়েড যে ওয়ার্ডটা, এটা কিন্তু ম্যাথমেটিক্স থেকে মেডিকেলে আসে। এটা আমি বলছি, এটা ম্যাথমেটিক্স এর এই কার্ভের শেপটার সাথে কিন্তু ম্যাচ করতেছে, এই কারণেই ওই নামটা আসছে। এবং আসলে এটা আমাদের হার্ট শেপই একটা। এই যে ইকুয়েশনটা আর ইকুয়ালস টু a ইনটু 1 মাইনাস cos থিটা, এটা আমাদের হার্ট শেপ বা কার্ডিওয়েড শেপ। মানে হার্টকে বুঝতে হলে হার্ট শেপ বলা আছে, হার্ট শেপ, দিস হার্ট শেপ কার্ভ ইজ কল্ড কার্ডিও। তুমি কিভাবে এটা আসলো, তুমি যদি এটা বুঝতে চাও, আস্তে আস্তে তুমি যদি ধরো এখানে বলেছে যে থিটা, এই যে a ইনটু 1 মাইনাস cos থিটা, এখানে তুমি যদি থিটার ভ্যালু 0 থেকে π/3 তে যাও, 0 বসাও, যদি থিটা যদি 0 বসাও, ফার্স্টে 0 বসালে cos 0 1, তাহলে 1 মাইনাস 1 এ 0 হয়ে এটা 0 হয়ে যাচ্ছে, আর এর 0 যখন থিটা 0। আর থিটা যদি তুমি π/3 বসাও, তাহলে π/3 এর ভ্যালু হচ্ছে কত? cos π/3 হলো হাফ, 1 মাইনাস হাফ হয়ে ফাইনাল এটা হাফ, মানে a/2। বুঝা গেছে? তারপরে আবার এটা একটা সেকশন তুমি যদি নাও, আরেকটা সেকশন যদি π/3 থেকে π/2 নাও, তাহলে cos π/2 এর ভ্যালু আবার 0। তাহলে এটা তখন হয়ে যাচ্ছে a, তখন a/2 থেকে a। তাহলে 0 থেকে a/2 থেকে a, তারপরে a থেকে 3a/2, তারপরে 3a/2 থেকে a, কমপ্লিট একটা a থেকে 0 থেকে 2a পর্যন্ত আসলাম। এই যে 0 থেকে 2a পর্যন্ত। তাহলে এই পয়েন্ট গুলোকে আমরা যদি নেই, একটা হচ্ছে 0 পয়েন্ট, আর একটা হলো π/3, a/2 পয়েন্ট। এই যে π/3, a/2, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা। 0 আর π/2, a/2। তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে π/2, a পয়েন্ট। এই যে বা a, π/2 পয়েন্ট, a, π/2। তারপরে আরেকটা হচ্ছে গিয়ে 3a/2, 2 π/3 পয়েন্ট। আর লাস্ট হচ্ছে গিয়ে twice a, π পয়েন্ট। তাহলে আমি যদি এইভাবে পয়েন্ট ওয়াইজ এটাকে আস্তে আস্তে কার্ভের মতো করে জয়েন করে আসি, তাহলে আপার যে পোর্শনটা, হ্যাঁ, আপার যে হাফ পোর্শনটা এরকম। এখান থেকে আমি যদি আবার আরেকটা পোর্শন এভাবে ড্র করি, তাহলে সেটা ভালো হলো না। এখান থেকে আমি যদি আরেকটা ড্র করি, তাহলে এরকম একটা হার্টের শেপ, দুইটা পার্ট। তাহলে দেখা যাচ্ছে a ইনটু 1 মাইনাস cos থিটাটা একটা কার্ডিও। এখন আমি এখানেই তোমাদের দেখাচ্ছি যে a ইনটু 1 মাইনাস cos থিটা যে 1 প্লাস হয়, 1 প্লাস cos থিটা হলে যেটা হবে, তখন হবে এটা এইদিকে চেঞ্জ। ছোট করে আমি দেখাচ্ছি এরকম, জাস্ট রিফ্লেকশন। বুঝা যাচ্ছে? একটু কথা বলো প্লিজ, রেসপন্স করো। প্রীতম, পিচি Yes, sir. বা Sir. রিদওয়ান। Yes, sir. বুঝা যাচ্ছে। আচ্ছা, Yes, sir. তো এভাবে একটা রিফ্লেকশন হচ্ছে আর কি। ঠিক আছে? এটা হলো আমি বলছি যে a ইনটু 1 প্লাস মাইনাস cos থিটা।
আর যদি সাইন থিটা হয় a ইনটু চারটা কার্ভ আমি বলছি a ইনটু r ইকুয়ালস টু যদি a ইনটু 1 প্লাস মাইনাস সাইন থিটা সরি যদি 1 প্লাস মাইনাস cos থিটা হয় তখন হচ্ছে এরকম আর একটা হবে এরকম আর একটা হবে এরকম। দৌড়াদৌড়ি করতে যাই হোক। তোমরা বুঝতে পারলেই হলো বুঝতে পেরেছো তো নাকি হুম? তো প্লাস সাইন কথা একটা বলো কি উপরের দিকে হবে? Yes, sir. তো 1 প্লাস সাইন থিটা যদি থাকতো তাহলে কি উপরেরটা? একটু জাস্ট এ মিনিট আমরা এটার সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবো যদি 1 মাইনাস হয় তাহলে এটা এই পোর্শনে হচ্ছে হ্যাঁ আর প্লাস হলে এই পোর্শন তাহলে উপরেরটা হবে প্লাস হ্যাঁ আর নিচেরটা হবে মাইনাস এই এই চারটা কার কিন্তু তোমাদের জানা জেনে নাও। তোমাদেরকে বলবো কার্ডিওয়েটেড গ্রাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং এটা একটা ফিজিক্যাল না আমাদের এই যে হার্টের একটা শেপ আমরা পাচ্ছি এবং এটা চারটা ফর্মে আসছে এবং এটা একটা মানে ম্যাথমেটিক্স এর একটা ইকুয়েশন থেকে ইট কামস ফ্রম ফ্যামিলিজ অফ লাইনস এটা দরকার নেই সার্কেলস ফ্যামিলিজ অফ সার্কেলস একটু দেখো কিভাবে এই যে আর ইকুয়ালস টু এ সেখান থেকে টোয়াইস এ কস থিটা টোয়াইস এ সাইন থিটা ফাইনালি যে ভ্যারি করে করে এই যে সার্কেল গুলো আস্তে আস্তে চেঞ্জ রেডিয়াস গুলো বেড়ে যাচ্ছে ফ্যামিলিজ অফ রোজ রোজ হচ্ছে কি রোজ হচ্ছে কি কিসের খাবার বলো হার্টের খাবার না প্রীতম আমরা যখন হার্টের কথা বলি রোজ তখন কিভাবে আমরা হার্টের খাবার হয়? হার্টের কেন খাবার এই তো যে হচ্ছে রক্ত। রক্ত তো তুমি তো ইঞ্জিনিয়ার মানুষ তুমি জানো তুমি যদি ধরো লিটারেচারের লোক হয় তারা তো আর ওই সাইন্টিফিক্যালি চিন্তা করবে না তখন মনে করবে আমি যে না আমি লিটারেচার সেটা বুঝি না আসলে। বুঝো না কেন কিছু তো পড়ে আসে মানে ধরো আমরা যদি একটু কালকে পয়লা বৈশাখে কাউকে যদি একটা রোজ গিফট করি তাহলে তার হার্টটা একটু রিফ্রেশ হয়ে যাবে না সেটা আমি বোঝাচ্ছি আর কি। এটাও তো একটা রিফ্রেশমেন্ট মেন্টাল রিফ্রেশমেন্ট হার্টটাকে তো তুমি দুইভাবে দেখতে হবে সাইন্টিফিক্যালি চিন্তা করতে হবে আবার হার্ট আমি বলি না ও হার্টটা কিরকম বড় ছোট মন বড় মন ছোট বলে না আবার ওই যে আবার কিছু মনে করে না আবার কেউ কারো হার্ট আবার নিয়ে যায় না এরকম তো হয়ে যায় তো যাই আবার ক্লাসে এগুলো না বলি কিন্তু যাই বলি এখন এটা তো আমরা যদি চিন্তা করি রোজ রোজও কিন্তু মানে হার্টের সাথে রোজের তো একটা ক্লোজ রিলেশন আছে এটা কি বুঝে না বোঝার ভান করতেছে কিনা আমি জানি না আমরা এটা সবাই বুঝি যেই ইঞ্জিনিয়ার হোক না কেন ইন এনি এজ ইভেন তোমার মাকেও তুমি যদি মাদার্স ডে থেকে রোজ গিফট করো সে কি খুশি হবে না প্রীতম এটা না বোঝার কি আছে অবভিয়াসলি স্যার। স্যার এবার এই তো বুঝছি। এইবার ওইটাই বলেছি তাহলে এখন এই যে এই আমরা হার্টকে যদি দুইভাবে অ্যানালাইসিস করি এইভাবে যদি অ্যানালাইসিস করি যেমন কালকে তোমার হচ্ছে গিয়ে কি বলবো কালকে নববর্ষ তা আমাদের তো মনটা একটু অন্যরকম নববর্ষে চলে আসে না নববর্ষের মধ্যে সবার মধ্যে ইয়ে আছে তোমার তো সেই ক্যাম্পাসে নাই কিন্তু ক্যাম্পাসে আমি যখন ওয়ান্স আই ওয়াজ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি তখন তো আমরা এই পয়লা বৈশাখে অনেক মজা করতাম ক্যাম্পাসে তোমরা হয়তো নেক্সট ইয়ারে করবা তো হোপফুলি তো এনিওয়ে এখন এই যে রোজের কথা যেটা বলছি আমরা রোজটা হচ্ছে গিয়ে আহ, এখানে কিন্তু একটা ম্যাথমেটিক্স সেটা আমি বলছি ম্যাথমেটিক্স নাই কোথায় বলে আমরা কার্ডিওয়েডেও দেখতেছি যে ম্যাথমেটিক্স আছে আবার রোজের মধ্যে আমরা এখানে রোজের যে পেটাল পেটাল বলা হয় পেটাল মানে হচ্ছে গিয়ে পাপড়ি বুঝতে পারছো? এখানে দেখো এই যে ওয়ার্ডটা বলা পেটাল এবং টেস্ট আউট এক্স্যাক্টলি এই 4 পেটাল রোজ শুনতে পাচ্ছ আমার কথা সবাই জিতুয়ান Yes, sir. Yes, sir. শোনা যাচ্ছে। এই Yes, 4 sir. পেটাল তাহলে এই রোজের যে পেটালটা এটা কিন্তু একটা ফ্যাক্ট হয়েছে পেটাল এগুলোকে এখানে আমরা 4টা পেটাল তো এখানে
যে জেনারেল ইকুয়েশনটা দেখো দুইটা ফর্মে আছে, একটা সাইন ফর্ম, একটা কস ফর্ম। সাইন এন থিটা, কস এন। এবং এই যে এন কিন্তু এই যে থিটার যে কোএফিসিয়েন্ট এন, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট নাম্বার। এন এর ভ্যালুর উপরে বেসিস করবে যে তোমার পেটাল কয়টা। এন যদি 2 হয়, হ্যাঁ, ইভেন, মানে ইভেনের ক্ষেত্রে একটা হিসেব, অডের ক্ষেত্রে আরেকটা হিসেব। ইভেনের ক্ষেত্রে হিসাব হচ্ছে গিয়ে এন ইভেন হলে পরে যে ইভেন নাম্বারটা তার ডাবল হবে তোমার নাম্বার অফ পেটাল। যদি না এন 2 হয় তাহলে পেটাল হবে 4। এন যদি 4 হয় তাহলে এখানে গুণে দেখো তাহলে 8 হবে। এন যদি 6 হয় তাহলে এখানে 12 পেটাল। আর যদি অড হয় তাহলে এক্স্যাক্টলি এন যত ততগুলোই পেটাল। 3 এর জন্য 3টা পেটাল, আর 5 এর জন্য 5টা পেটাল, 5 পেটাল। এটা হচ্ছে গিয়ে সাইনের। কসেরও কিন্তু নাম্বার অফ পেটাল সেম হবে, জাস্ট লোকেশনটা একটু চেঞ্জ হতে দেখো cos। এখানে দেখো লোকেশনটা দেখো, এই পেটালটা এখানে হচ্ছে যে কোয়াড্রেন্টের মাঝখানে, আর এখানে কিন্তু সিমেট্রিক্যাল হচ্ছে কোয়াড্রেন্ট। তোমরা যদি একটু দেখো একটু রোটেট করেছে সাইন সব কিছু একটু করেছে। এই ডিফারেন্স এই দুইটা কার সময় একটু দেখবা, স্যার কস্টের ক্ষেত্রে কি 45 ডিগ্রি রোটেট করবে? ওরকম একটু দেখছি। মানে এখানে এই যে পিকটা হচ্ছে গিয়ে লাইনের অ্যালং দ্য লাইন, পেটালের পিক, এই দিকের পিকটার এই দিকে ফর ইভেন। আর এখানে দেখো এটা হচ্ছে গিয়ে তোমার একবারে ওই যে আমি যদি এখানে ওয়াই কুস্তে এক্স লাইন ড্র করি তাহলে এটা, আর এখানে হলো ওয়াই কুস্তে 0 লাইন, এটা হলো ওয়াই কুস্তে এক্স লাইন। বিষয়টা এরকম। আরো ডিটেল ডিসকাশন আছে, বাট আমার সময়ের কারণে তোমরা একটু এখানে দেখে নিবা, আমি বলবো, কারণ আমাদের মেইনলি আসলে ইন্টিগ্রেশনে যেতে হবে। তো এখানে আর আমি যাব না। এখানে কিছু দেখো এই যে স্পাইরালস আছে, স্পাইরালস আছে, এত কিছু আসলে এখানে স্পাইরাল ফিজিক্যাল গ্রাফ, স্পাইরাল গ্যালাক্সি, গ্যালাক্সির একটা গ্রাফ, কয়েলড রো। এনিওয়ে আমি এরপরের সেকশনে চলে যাচ্ছি। গ্রাফ গুলো নিয়ে আমাদের এখানে মেইন হয় পোলার কোঅর্ডিনেটস এবং ইটস গ্রাফ, এটি আমাদের মেইন ছিল। আমি এখানে একটু যাবো, এরিয়া ফর পোলার কোঅর্ডিনেট, এই অংশটুকু দেখলাম। ট্যানজেন্ট লাইন বা আর্ক আমাদের দরকার নেই, এরিয়া ফর পোলার কার্ভস। যাই রিলেটেড ম্যাথস, এখান থেকে শুরু, এরিয়া ইন পোলার কোঅর্ডিনেট। তোমরা এখান থেকে দেখবা এরিয়া ইন পোলার কোঅর্ডিনেটসটা এখান থেকেই মেইনলি আমাদের রুলস করতে। আমরা যদি এরিয়া বের করতে চাই, যে এই ফিগারে দেখো এই যে এরিয়াটা আছে এবং এটা পোলার একটা কার্ভ, থিটা ইকুয়ালস টু আলফা থেকে থিটা ইজ ইকুয়ালস টু বিটা। লিমিটটা এখানে এই লাইন থেকে থিটা ইজ ইকুয়ালস টু আলফা, এই লাইন থিটা ইজ ইকুয়ালস টু আলফা থেকে থিটা ইকুয়ালস টু বিটা লাইন। এবং সেক্ষেত্রে এরিয়ার ফর্মুলাটা হচ্ছে যে লিমিটটা এভাবে আসছে, ফ্রম ইন্টিগ্রাল ওভার আলফা টু বিটা হাফ আর স্কয়ার ডি। মানে এখানে ওই যে তোমার ওই যে হাফ আর স্কয়ার থিটা, এটা কিসের এরিয়া ফর্মুলা বলো তো? হাফ আর স্কয়ার থিটা, এটা আর্কের মনে হয় স্যার ওই যে কার্ভ সারফেস বৃত্তফলক স্যার, বৃত্তফলক। বৃত্তকরণ ক্ষেত্রফল। এরিয়া অফ আর্ক আমরা বলতে পারি, এরিয়া অফ আর্ক। আর্ক তো চাপ, বৃত্তচাপের যে ক্ষেত্রফল, একটা বৃত্তচাপের ক্ষেত্রফল হাফ আর স্কয়ার থিটা। এখানে কিন্তু এখানে এইটাই বোঝাচ্ছে যে আমরা যদি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভাগ করি, এগুলো অসংখ্য কিন্তু আর্ক হচ্ছে। তাহলে প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল আর্কের আমি যদি এরিয়া বের করতে চাই, সেটা হবে হাফ আর স্কয়ার থিটা। তাহলে আমি যদি সবগুলো আর্কেরটা বের করতে চাই, তাহলে আমি এই থিটা আলফা থেকে থিটা বিটা পর্যন্ত টোটালটাকে আমি যদি ইন্টিগ্রেট করি, তাহলে আমি টোটাল সবগুলো আর্কের এরিয়া পেয়ে যাবো। এটা পরিষ্কার হিসাব, ক্লিয়ার। যেখানে বলেও দিতে দেখো সামেশন k1 to n, হ্যাঁ, সামেশন দিতে। এই সামেশনটাই কিন্তু এক ধরনের ইন্টিগ্রেশন। বুঝা গিয়েছে? বুঝতে পেরেছো? আইডিয়ার স্টুডেন্ট কথা বলো না কেন? তোমরা লাস্ট ক্লাসে জি যে স্যার। কথা না বলে তাহলে তো ভালো লাগে। স্যার, এই তো
স্যার একটা জি, প্রশ্ন ছিল। ইয়েস স্যার বুঝতে পেরেছি। শর্টকাট বলো এবং শর্টকাট অ্যান্সার দিই, সময় কম, তাড়াতাড়ি বলো। স্যার এই সূত্রগুলোর প্রমাণ কি স্যার আমাদেরকে মনে রাখতে হবে? নো নো, নেভার, কখনোই না। এটা দিস ইজ নট ফর ইউ, দিস ইজ ফর ম্যাথমেটিক্স। তবে সূত্র বলতে তুমি যদি অঙ্ক করার জন্য তোমাকে লাগবে না a is equals to ইন্টিগ্রাল ওভার আলফা টু বিটা হাফ আর স্কয়ার থিটা, তাহলে এটা এক্সামে তুমি কিভাবে করবে যদি না মনে রাখো? ডোন্ট এক্সপেক্ট দ্যাট এটা কোশ্চেনে লিখে থাকে। অতএব তুমি যদি ম্যাথ করতে চাও এট লিস্ট a ইকুয়ালস টু দিস, এটা তো তোমাকে মনে রাখতে হবে। কুঞ্জ বড়ুয়া, বুঝতে পারছো আমার কথাটা? ইয়েস স্যার। এটা তো তুমি মেমোরাইজে না রাখলে তো তুমি ম্যাথ করতে পারবে না। তবে এখানে তো আমি তোমাদেরকে বুঝাই দিলাম যে কিভাবে এটা আসবে, যে আমাদের একটা বৃত্তচাপের এরিয়া, আর্কের এরিয়া হলো হাফ আর স্কয়ার থিটা, আর আমি টোটালটা বের করতে গেলে সবগুলোকে আমি আর্ককে আমি সাম করব এবং সেটা মানিয়ে যে এই ডোমেইনের মধ্যে এই লিমিটের মধ্যে আমি এটাকে ইন্টিগ্রেশন। না স্যার, আমি প্রমাণের কথা জানতে চাচ্ছিলাম আর কি। না না না, প্রমাণ নেভার নেভার দরকার। ডোন্ট গো টু দ্য প্রুফ, ডোন্ট গো টু দ্য প্রুফ, প্রুফে যাও। থ্যাংক ইউ স্যার। এইটা এটা ঠিক, এটাকে আবার আমরা এভাবেও লিখতে পারি, দেখো একই কথা এখানে রিপিটেশন করেছে। সো আমি এখন এক্সাম্পল চলে যাই। এক্সাম্পল 6 দেখবা, 7 দেখবে, যেখানে দেখো এই আহ, আহ, বলে যে ফাইন্ড দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট বললে তো আমরা এই অঙ্কটুকু শুনি এবং সেখানে লিমিট 0 থেকে পাই পাই। আর যদি এন্টায়ার হয়, 6 টাকে বলে যদি এন্টায়ার হয়, তাহলে এটা আলফা 0 থেকে 2 পাই। যদি এন্টায়ার হয় তাহলে কমপ্লিট সার্কুলেশন, তাই না? 0 থেকে 2 পাই, তাহলে তখন লিমিট হবে 0 থেকে 2 পাই। এটাও দেখবা। এইটা দেখো, এরিয়া অফ দ্য region that is inside the cardioid outside the circle, inside the cardioid outside the circle, তাহলে inside the cardioid outside the circle সেটা কোনটা? এই অংশ, inside the cardioid outside the circle, ঠিক আছে? সি সি বা আমরা যদি বি বলি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আহ, দুইটার এরিয়াকে আমরা মাইনাস করব, সাবট্রাক্ট করব। সেটি এখানে করেছি, যে কার্ডিওয়েডের এরিয়া থেকে সার্কেলের এরিয়াটা মাইনাস করে দিই, যেটা আউটসাইড দ্য সার্কেল। এটা হচ্ছে কার্ডিওয়েডের ইকুয়েশন, এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন। আর লিমিট হচ্ছে গিয়ে আমরা এখানে বের করে নিতে হবে, যেটাকে সলভ করে কোথায় ইন্টারসেক্ট করে। এই দুইটা ইকুয়েশন আমাকে ইকুয়াল লিখে, যেমন আর ইকুয়ালস টু 4 প্লাস 4 cos থিটা ইকুয়াল 6, বিকজ আর ইকুয়ালস টু দিস, আর ইকুয়ালস টু 6, সো আমরা দিস ইকুয়ালস, এখান থেকে তুমি থিটার ভ্যালুটাকে ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে আমার মনে হয় থিটার ভ্যালুটা প্লাস মাইনাস π/3 পাবো। তাহলে এটা হচ্ছে -π/3, এটা হচ্ছে +π/3। দ্যাটস ওয়াই আমাদের লিমিটটা হবে -π/3 থেকে +π/3 করছে, এবং দুটার এরিয়াকে আমরা সাবট্রাক্ট করলে আমরা রিকোয়ার্ড এরিয়া পেয়ে যাবো। একটা মেথডে তোমরা করলে আবার সেকেন্ড আরেকটা মেথড দরকার করলে এক্সারসাইজ চলে আসবে। স্যার ম্যাথটা একটু কমপ্লিট করি স্যার, আগের ম্যাথটা। কমপ্লিট তো হলো মনে হয়। দেখো, কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। ওকে স্যার, ঠিক আছে। এখানে মানে আমি বললাম যে এখানে ওটা সলিউশন ইউজিং নেগেটিভ অ্যাঙ্গেল, সলিউশন ইউজিং সিমেট্রি, তাহলে এইটা দুই দুই মেথডে করেছে, তোমার দরকার নেই, তুমি একটা মেথডেই করো নেগেটিভ অ্যাঙ্গেল করলে। সিমেট্রি মানে বুঝছো তো? সিমেট্রি মানে হচ্ছে কি, আমরা জানি যে যদি আমার ম্যাগনিটিউড ইন্টিগ্রালের সেম থেকে এক সাইড বের করে স্যার ডাবল দুই দিকে হ্যাঁ, করে। ওইটা যেটা মানে যেটা তোমার ভালো লাগে, ইজি ফিল করো, সেটা ঠিক করো। তো এখানে এক্সারসাইজের ম্যাথ খুব একটা ডিফিকাল্ট না। এখানে কিন্তু মিক্স আপ করা, এই যে ট্যানজেন্ট আর এগুলো আমাদের সিলেবাসে নেই। স্লোপ অফ দ্য ট্যানজেন্ট আর এটাও দরকার, সিলেবাসে নেই। আমাদের সিলেবাসের স্টার্ট হচ্ছে মনে হচ্ছে এখান থেকে 26, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড
রিজিয়ন ইন এক্সারসাইজ 25 অফ জি। এখানে এই যে 25 এর যে শেডেড রিজিয়ন গুলো দেওয়া আছে, ইকুয়েশন গুলো দেয়া আছে। তুমি লিমিট গুলো তোমাকে বুঝতে হবে যে লিমিট কত থেকে কত ছোট। যেমন এটার লিমিট আমরা দেখতে পাচ্ছি 0 থেকে পাই। হ্যাঁ? এটাও তোমার ওই যে ওই রোজ পেটালের ইকুয়েশনটা দেখে নেবা। এখানেও তোমার ওই যে লিমিটটাকে তুমি মেজার করবা যে কোথা থেকে এটা তো 0 থেকে 2 পাই এমটি। শুরু হচ্ছে 0 তে, ফিনিশ হচ্ছে 2 পাই কমপ্লিট প্রোটিন। এটাকে তুমি জাস্ট ওই হাফ ইন্টিগ্রাল ওভার হাফ আর স্কয়ার না মানে এফ স্কয়ার থিটা ডি থিটা ওই রুলস করে ফেলো। তাই এই গ্রাফ দেখে। আর এখানে ফর্মালি কিছু ম্যাথ area of the region described. The region that is enclosed by the cardioid. এটা সিঙ্গেল কার্ডিয়েট। মানে যদি বলে শুধু কার্ডিয়েট তাহলে তুমি এন্টায়ার কার্ডিয়েটটা নিবা। তখন তুমি লিমিটটা 0 থেকে 2 পাই নিবা। আবার এখানে বলেছি কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট। তখন তুমি 0 থেকে পাই বাই 2 নিবা। এটা হচ্ছে গিয়ে এনক্লোজ উইথ দ্য রোজ। এই রোজটাকে তোমরা গ্রাফ স্কেচ করবা। এইটারও গ্রাফ স্কেচ করবা। গ্রাফ স্কেচ না করলে হবে না। এখানে কিছু দিচ্ছি। এটা হচ্ছে ২ টা ইকুয়েশন ইনসাইড আউটসাইড। এই যে ইনসাইড দ্য সার্কেল আউটসাইড দ্য কার্ড। আউটসাইড দ্য কার্ডিওয়েড ইনসাইড দ্য কার্ডিওয়েড একটু আগে যেটা করলাম আউটসাইড দ্য কমন টু দ্য সার্কেল এটা কমন। দুইটা সার্কেলের সাথে কমন। The region inside the cardioid and to the right of the line এটা ট্রাই করবা। এই কয়টা দিয়ে দিচ্ছি। আর রোজ নিয়ে আমি একটু দেই এই যে 46 তোমরা এগুলো একটু ট্রাই করো আমার মনে হয় এক্সাম্পলের ম্যাথস দেখে তোমরা করে ফেলতে পারো। টাইম তো মোটামুটি শেষ আমাদের সিলেবাস কিন্তু শেষ। আহ, সময় স্যার থাকলে একটু পরে তুলেন তো স্যার এটা। হ্যাঁ বলো। স্যার একটু পরে তোলা যাবে? হ্যাঁ শিওর। মানে এই পেজটা না অন্য পেজ? আর আগের পেজটা স্যার। ও আচ্ছা আগের পেজে কোনটা দেখতে চাচ্ছ সেটা আমাকে ঠিক ক্লিয়ারলি আছে স্যার, এটা ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার। স্যার একটু নিচের দিকে স্যার ওই একটু পিকচারটা জন্য। আচ্ছা So, আমার একটা ম্যাথে প্রবলেম ছিল। হ্যাঁ আসছি। মানে এর নিচে মানে কি এই পেজটা ইন্টারসেকশনস অফ স্যার পরের পেজটা যেখানে যে ম্যাথস গুলি কত নাম্বার ম্যাথ। আচ্ছা এই দেখো 25 তারপরে এখানে 29 30 31 32 দেন এখানে 39 থেকে 44 মাঝখানে 43টা বাদ। এটা নাসির উদ্দিন কিছু বলবা? তো আমি বলবো স্যার এখানে এক্সাম্পল কোনটা কোনটা একটু লিখতে পারিনি। এক্সাম্পল তো তাড়াতাড়ি করতে হবে একটু 9 দিয়েছি 8 দিয়েছি 7 দিয়েছি 6 দিয়েছি 6 7 8 9 চারটা। থ্যাংক 6 ইউ 7 স্যার। 8 আচ্ছা প্রীতম কি বলো? 6.2 এর এক্সাম্পল 6 নাম্বারটা যদি একটু দেখতেন। 6.2 এক্সাম্পল কত? 6 Find the volume of the solid generated when the region under the curve over the interval is rotated about the line -1 y -1 আচ্ছা ফার্স্ট স্কেচ এই যে এখানে y equals to -1 লাইন ড্র করেছে y equals to -1 লাইন কোনটা এইটা this is y equals to -1 আর তার আগে গ্রাফটা ড্র করেছে গ্রাফটা কত y equals to x square from 0 to 2 this is
y ইকুয়ালস টু x স্কয়ার এর গ্রাফটা x আসলে মূলত স্কয়ার এই প্লাস 1 কেন নেওয়া হলো? আসছি আমি একটু চিন্তা করে বলি। এটা হলো y ইকুয়ালস টু x স্কয়ার ড্র করেছে। হ্যাঁ? এটা হলো এই রিজিয়নটা। তো তোমার এখানে যেটা করেছে কি বলি is rotated about the line y equals to -1. তো এখানে কি লিখেছে দেখো sketch the region and the axis of revolution, then imagine revolving the region about the x axis. বলেছে যে এটাকে ইমাজিন করতে যে অ্যাবাউট এক্স অ্যাক্সিস এর সাথে যে রোটেট হয়েছে এটাকে ইমাজিন করতে বলতে প্রথমে একটা হ্যাঁ তারপরে at each x in the interval 0 to 2 the cross section of the solid perpendicular to the axis y equals to minus and its washer with outer radius and inner radius 1. আচ্ছা এখানে y এটা ইকুয়ালস টু x হচ্ছে স্কয়ার প্লাস x 1 স্কয়ার মানে হচ্ছে গিয়ে এখানে rotated about the line y equals to minus. আসলে আলটিমেটলি কিন্তু আমাদের এইটুকু দরকার তাই না এই যে এখানে বুঝিয়ে দিয়েছি এই যে দিস এটা এই সলিডটা আমাদের দরকার এই সলিডটা করতে গিয়ে যেটা করেছে এখান থেকে ধরে নিয়ে এই পর্যন্ত একটা নিয়েছে আর একটা নিয়েছে এখান থেকে ধরে নিয়ে এই পর্যন্ত তাহলে এখান থেকে আমি যদি নেই এই পর্যন্ত তখন তো আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 হবে কারণ এইটা হলো আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হলো এক্স অ্যাক্সিস মানে হলো y ইকুয়ালস টু 0 আর এটা হলো গিয়ে তোমার y ইকুয়ালস টু 1 মাইনাস 1 মানে হচ্ছে কি আসলে এখানে ডিসটেন্সটা কত 1 ইউনিট -1 হচ্ছে আমাদের ডিরেকশনের কারণে হয়েছে বাট আমি যদি রেডিয়াসের যদি ম্যাগনিটিউড নেই তাহলে কিন্তু এটাকে আমার ওইটা হচ্ছে কি অ্যাবসলিউট ভ্যালুটা নিতে হবে 1 এক ইউনিট নিতে হবে তাহলে আমি এই এখানকার সার্কেলের পয়েন্ট থেকে আমি যদি এই পর্যন্ত চলে যাই তাহলে আমার এক্স স্কয়ার তার সাথে আবার 1 ইউনিট যোগ হবে তখন হবে এক্স স্কয়ার প্লাস 1 তার সেখান থেকে আবার আমি যদি মাইনাস করি এই এক্স স্কয়ার টুকু তাহলে আমি এই অংশটুকু পাচ্ছি এই x স্কয়ার প্লাস 1 থেকে x স্কয়ার মাইনাস হবে না এক্স এখানে তো স্কয়ার প্লাস 1 থেকে মাইনাস 1 টা বাদ দিচ্ছি তাই না এক্স স্কয়ার প্লাস 1 থেকে 1 টা বাদ দিচ্ছি আমি তো মনে করি এখন ঠিকই আছে তুমি বলো তো কি তোমার প্রশ্নটা কি ছিল না স্যার আমি ওই পোরশনটুকুই বুঝতে পারিনি যে x স্কয়ার প্লাস 1 কেন নেওয়া হয়েছিল এক্স স্কয়ার প্লাস 1 নিয়েছে টোটালটাকে নিয়েছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে এইটুকু টোটালটা নিয়েছে সেখান থেকে আবার পরে 1 টুকু বাদ দিয়ে তাহলে রিকোয়ার্ড অংশটুকু পেয়ে যাচ্ছে সেটাই বলবো স্যার ওই নীল কালারের যে অংশটুকু ওইটুকু হ্যাঁ অংশের নীল হচ্ছে কালার আমরা নীল কালারটা আমাদের নীল হ্যাঁ, কালার স্যার, আমি ভাবছি হচ্ছে যে ভিতরের অংশটা হ্যাঁ ব্লু কালারটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড পোরশন তাহলে রিকোয়ার্ড পোরশনটা আসলে যেহেতু এটা একটু শিফট করে দিয়েছে y মাইনাস 1 এ কিন্তু আমরা এটাকে ওইভাবে নিয়ে গিয়েছি মানে আমি টোটালটাকে আমাদের তো ব্লু কালারটুকু বের করতে হবে তাহলে আমাদের টোটালটুকু বের ক্যালকুলেট করে সেখান থেকে y ইকুয়ালস টু -1 এর জন্য এই অংশটুকু আমরা বাদ দিয়েছি এই অংশটুকু বাদ দিয়েছি তাহলে আমার তখন এই যে ব্লু কালারটুকু এই অংশটুকু থাকে সেই জন্য এক্স স্কোয়ার প্লাস 1 করেছে সেখান থেকে আবার 1 মাইনাস করেছে 1 স্কোয়ার মানে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার একবার হলো পাই ইন্টু আর স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার প্লাস 1 আর একবার হচ্ছে ঠিক আছে তো তোমাদের কি ক্লাস আছে নাকি এরপরে আচ্ছা। তো আমার তো মনে হয় শেষ হয়ে গেছে আমাদের ফিনিশ সিলেবাস তাই না স্যার একটা কিউ ছিল স্যার হ্যাঁ মানে স্যার আমাদের পোলার কার্ভস এর জন্য কি ভলিউম নির্ণয় করা সিলেবাসে আছে না দেখা এটা স্যার দেখলাম টার্ম ফাইনালে আসছিল স্যার গতবার এখন আশাটা তো সেটার উত্তর আমি দিব কিভাবে কারণ আমি তোমাদেরকে সিলেবাসটা দেখাচ্ছি দেখালে তো বুঝে যাবে যে
এরিয়া বলা আছে, ভলিউম তো এরিয়া আন্ডার দ্য প্লেন কার্ভস ইন কার্টেশিয়ান এন্ড পোলার, পরিষ্কার বলা আছে। ওখানে কি ভলিউম আসছে? হ্যাঁ স্যার। ভলিউম তো আসাটার কথা না, আসার কথা না। এরিয়া আন্ডার বলা আছে, এরিয়া, এবং এরিয়া আন্ডার দ্য কার্ভ এবং এরিয়া এনক্লোজড একই কথা আর কি। এরিয়া আন্ডার বলতে কার্ভ বলে তখন বলা হয় যে সিঙ্গেল কার্ভ, আর যদি এনক্লোজড বলে তাহলে হলো দুইটা কার্ভের মধ্যকার যেটা, যখন যেখানে দুইটা ইকুয়েশন থাকে। আমরা পড়েছি না যে ইনসাইড দ্য সার্কেল আউটসাইড দ্য কার্ডিওইড, সেটা হলো এনক্লোজড। আর যখন শুধুমাত্র বলা হবে যে এরিয়া বিটুইন দ্য আন্ডার দ্য বা এনক্লোজড বাই দ্য সিঙ্গেল কার্ডিওইড, সেটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। এখানে তো দেওয়া নেই বল, কারণ ফাইনালে আসলে সেটা ঠিক হয়নি। আমি তোমাদেরকে পুরো সিলেবাস টোটালটা শেষ করে দিই, কোনো কিছু বাদ। তো ঠিক আছে, তাহলে তোমাদের আমাকে যেটুকু পারমিশন দিবেন স্যার আমার শেয়ার স্ক্রিনটা অন করার জন্য? হ্যাঁ শিওর। এটা হচ্ছে কি দেব তোমাকে, ডিসেবল রাইট মাউস দিলে তো আসে, যেগুলো তোমাকে কিভাবে করবো তাহলে, তার একটা কি পোস্ট হয়ে যায়। তোমার আইডিটা কত? প্রীতম 11 11। মেক প্রেজেন্টার করে দিই। দেখো প্রেজেন্ট করতে পারো কি। স্যার আমাদের সবার পক্ষ থেকে আজকে শেষ দিন উপলক্ষে থ্যাংক ইউ টিচার। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট, স্যার ডিলাইটেড। আদাব। হ্যাঁ, আমি একটা স্পিচ অনেক রাখতে অনেক চাই। ধন্যবাদ। I actually enjoyed my class with you always, and I love all of my dear students. So thank you so much. আমাদের সবারই চিন্তা ছিল স্যার এটা হ্যাঁ, রিপ্রেজেন্ট করার আর কি স্যার। অফলাইনে হলে হয়তো আরো আরো আচ্ছা, এনজয়েবল হতো জার্নিটা। থ্যাংক ইউ। তো আমি একটা অফলাইনে এটার একটা স্ক্রিন আমি কিভাবে রাখবো বলো তো? ছবি তুলে নিব নাকি তুমি দিয়ে দিও না? স্ক্রিনশট দিতে পারেন স্যার। আমি একটা স্পিচ রাখতে চাইতেছি হ্যাঁ স্যার। আদাব। হ্যাঁ L1 ঠিক আছে। was a new experience for all of us. From our past, we thought that online classes wouldn't be as fruitful and at times tiring too. But our minds were changed here at BUET. We got to learn from the very best teachers like you. Thank you for a wonderful semester. We appreciate your caring, disposition, and teaching style. We didn't feel the lack of physical classes as much for your interesting lectures. We learned more than we could have imagined, and this experience was enjoyable to us. We would like to thank you for this semester, for your patience, and for creating an environment suitable for us. Thank you for making this term and our journey easy for us. We will remain forever grateful to you. Sincerely, from all of us at MME 20. Thank you, sir. Thank you so Thank much, you, sir. my dear students. Thank you so much. And one thing I want to say to all of you that I enjoyed my class with all of you, and this is a very organized batch. And my observation that all of you were present in time in all classes positively, and you have attended your cities positively, and you have performed good in your exams. You responded well in the classes, and I also happy that you have in the exam you were all of you were fair, and you have perfectly posted your scripts in Teams. So anyway, and just one thing is that I would be very happy if I could meet with you physically in any time campus. Okay, Obviously, we will. thank you so much, my We dear will. students. Thank you, sir. Thank you, sir. See you again, and I also wish and pray to all of you that
you would do well in the final exam, and you will be good in health in during exam. Okay, thank you. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Assalamu alaikum, sir. Thank you, sir. Assalamu alaikum, sir. Walaikum salam. Adab, sir. Thank you, sir. Assalamu Assalamu alaikum, alaikum. Thank you, sir. Adab, walaikum salam. আসসালামু আলাইকুম স্যার Walaikum. আসসালামু আলাইকুম স্যার Walaikum.